তীব্র গরমে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। তাপমাত্রা ওঠানামা করছে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। তরমুজ গরুর মাংসের পরে এবার বরিশালে ব্যবসায়িক সিন্ডিকেটের কবলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ডাব। মূল্য নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলে। পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটে শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় চিনি বোঝায় ১২টি ট্রাক আটক করেছে গোয়েন্দা পুলিশ। ২৫০ মেট্রিক টন চিনি জব্দ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। খুলনা, চট্টগ্রাম, ফরিদপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তীব্র গরমে ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। বেড়েছে হিটস্ট্রোক, ডায়রিয়া, হাঁপানি সহ নানা রোগের প্রাদুর্ভাব। অবশ্য আবহাওয়া অফিস বলছে শিগগিরই কমতে পারে তাপমাত্রা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সারা দেশে বেশ কয়েকদিন ধরেই চলছে তীব্র থেকে মাঝারি তাপদাহ। চোখ ঝলসানো সূর্যের প্রখরতা জানান দিচ্ছে কতটুকু বেড়েছে তাপের পারদ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অসহনীয় গরমের তীব্রতা। খুলনায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। দুপুর হতেই তেতে উঠছে সূর্য। তীব্র গরমে শরীর থেকে দরদর করে ঝরছে ঘাম। গলা শুকিয়ে প্রাণ যেন ওষ্ঠাগত। এমন অবস্থায় অতিষ্ঠ হয়ে পড়েছেন রিকশা চালক সহ দিনমজুর মানুষ। তীব্র গরম সহ্য করে চালিয়ে নিতে হচ্ছে জীবিকা নির্বাহের কাজ। গরমে জনজীবন অতিষ্ঠ, লোকজন বাইরে বেরোচ্ছে কম, লোডশেডিংয়ের সমস্যা, রাস্তাঘাট উত্তপ্ত অনেক। আল্লাহর কাছে প্রার্থনা যেন আল্লাহ বৃষ্টি দেয়, মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনেন। এই রোদ্রে আসলেই ঠিকঠাক থাকতে পারতেছি না, অসুস্থ হয়ে পড়তেছি। এই ছাতার জন্য আমার কষ্ট একটু কম হয়। চট্টগ্রামে এক সপ্তাহ টানা তাপদাহে জনজীবনে হাসপাস অবস্থা সৃষ্টি হয়েছে। তীব্র গরমে ঘরের বাইরে যেমন স্বস্তি মিলছে না, তেমনি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ঘরেও টেকা যাচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অসুস্থ হয়ে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। বাইরে তো বেরোনোই যাচ্ছে না, আর বাসা বাড়িতে যখন কারেন্ট চলে যাচ্ছে সেই অবস্থার কথা তো একেবারেই না বললেই নয়। তাই বেহেন্দার লোকজন কম, আমরা কিভাবে চলবো কিভাবে খাবো তা বলতে পারতেছি না। রোদ্দুরি গাড়ি চালানো যাচ্ছে না, বুঝছেন। আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য খুব সমস্যা। খাওয়া দাওয়া সব দিক দিয়ে অশান্তি, নষ্ট হয়ে যায় খাবার টাবার। ফরিদপুরে টানা গরমের কারণে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকায় বাড়ছে গরমের তীব্রতা। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড গরম পড়ার কারণে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এ মাসের শুরু থেকে গরমের সঙ্গে এই রোগের প্রকোপ বাড়তে শুরু করে। ডায়রিয়া ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক শয্যা না থাকায় করিডোরের মেঝেতে ঠাঁই হচ্ছে অনেক রোগীর। ব্যাপক রোগী হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ২-৩ দিন পরে কালবৈশাখীর মতো দমকা থেকে ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি, বজ্রবৃষ্টি হলে এই তাপপ্রবাহ কিছুটা কমে যাবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এদিকে টানা ৩ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। এ অবস্থায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায় ১৬ এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১৭ এপ্রিল তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস হয়। সবশেষ ১৮ এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা। টানা এই তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার মানুষ। হাসপাতালে বাড়ছে পানিবাহিত ও গরমজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জানান, এমন তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। বৃহস্পতিবার চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতার চেক বিতরণকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের দূতাবাসগুলো প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের জন্য প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে পুলিশ সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে, যারা শুধুমাত্র প্রবাসীদের নানা প্রয়োজনে সহায়তা করে থাকে।
মন্ত্রী জানান, প্রবাসীরা যাতে দেশে ফিরে ঋণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন সে ব্যবস্থাও করে দিয়েছেন সরকার। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 1971 সালের 17 এপ্রিল বাংলার মাটিতে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় চার নেতা সেদিন জীবন মৃত্যুর ভয় করেননি। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতা শপথ গ্রহণ করেন। তারা নেতার আদর্শে অবিচল ছিলেন। নেতার নির্দেশ মতো তারা সব কাজ করেছেন। কোনো প্রলোভন তাদেরকে টলাতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা ও মহানগরীর উদ্যোগে নগরীর জয় বাংলা চত্বরে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশালে তরমুজ, গরুর মাংসের পরে এবার ব্যবসায়িক সিন্ডিকেটে পড়েছে ডাব। অসুস্থ রোগীর পথ্য বা তাপদাহে তৃষ্ণা নিবারণের জন্য কার্যকর ডাব এখন সর্বসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। মূল্য নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। আসাদ চৌধুরীর ক্যামেরায় ডাব ব্যবসায়ীদের চিত্র তুলে ধরেছেন পারভেজ রাসেল। এই প্রচণ্ড তাপদাহে তৃষ্ণা নিবারণে বা অসুস্থ রোগীর প্রত্যয় হিসেবে দেশি পানীয় ফল ডাবের বিকল্প নেই। ভৌগোলিক কারণেই এ অঞ্চলে উৎপাদনেও এগিয়ে এই ডাব। একটু গরমেই কয়েক গুণ বেড়ে যায় এর কদর। তখনই নড়ে চড়ে বসে ডাব ব্যবসার অসাধু সিন্ডিকেট। দেশি ফলগুলোর দিকে একটু সরকার এবং ভোক্তা অধিকার একটু নজর দেওয়া উচিত, যাতে এটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। শরীরের জন্য প্রয়োজন একটা ডাব, সেই ডাব খেতে আসলে আমরা ডাব খেতে পারি না। আমরা অসহায় হয়ে পড়েছি এই সিন্ডিকেটের কাছে। গাছ মালিক ডাব প্রতি 30 থেকে 40 টাকা পেলেও সাধারণ গ্রাহককে কিনতে হয় 100 থেকে 150 টাকায়। হাসপাতালের সামনের চিত্র হয় আরো ভয়ানক। রোগী ভর্তি, সেই জন্য কি ডাব নিতে আসি, দাম অনেক বেশি। সবকিছু দাম কমাই দেওয়া, এটা সরকারের কাছে এটাই দাম। ডাবের দাম শুনেই নাভিশ্বাস ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়। তাই দ্রুত এই নিত্য প্রয়োজনীয় ফলের মূল্য নির্ধারণের দাবি সচেতন মহলের। ধরো কিছু লাভ হইবে, তারপর তো বিক্রি করবে। তাই বলে যে যেই টাকা দিয়েছে তার দ্বিগুণ 3 গুণ দামে বিক্রি করবে, এটা তো হয় না। ডাবার ঠাতে গাছে ফলন খুব, রোজার আগে হইতো না ডাব সব কাটতে গেরাম মেয়েরা টাটায় ঢাকায় বেঁচিয়ে দিয়েছে। জানে 2টা লোক খাটে, 2টা লোকের বদলা আসে না, একটা গাড়ি বেড়া আসে না। হ্যাঁ, আমার দ্বারা কয়টা বেচবে, আমি কয়টা বেচবো, আমার তো 10টা লাগবে। ডাব সহ সকল পণ্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য নিবিড় পর্যবেক্ষণের আশ্বাস দেন জেলা ম্যাজিস্ট্রেট। এই ডাব সহ যে কোনো ফলই হোক বা অন্য কোনো পণ্য, সেটা যাতে মূল্য যৌক্তিক পর্যায়ে থাকে সেজন্য আমরা কাজ করব। প্রচণ্ড এই তাপদাহে দেশি ফল ডাব তৃষ্ণা নিবারণের কারণ। তবে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আর মূল্য শুনে ক্রেতাদের যেন নাভিশ্বাস। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রাজধানীর কেরানীগঞ্জে পহেলা বৈশাখে ঘুরতে এসে গণধর্ষণের শিকার তরুণীর করা মামলায় 5 আসামিকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির। গ্রেফতারকৃতরা হলেন মিলন, মাসুদ, শহীদুল ইসলাম, রাহাত ও সোহাগ। তিনি জানান, গত 14 এপ্রিল উপজেলার তারানগর ইউনিয়নের ঘাটারচর মধু সিটিতে ঈদ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে 2 বন্ধুর সাথে ঘুরতে আসেন ওই তরুণী। ঘোরাঘুরির এক পর্যায়ে হাউজিংয়ের ভিতর ফাঁকা জায়গায় বসে ওই তরুণী তার বন্ধুদের সাথে ছবি তোলার সময় অজ্ঞাতনামা 5 থেকে 7 জন তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সিজান ও রিজভিকে জিম্মি করে 3 আসামিকে ধর্ষণ করে। এ সময় বাকি 2 আসামি পাহারায় নিয়োজিত ছিল বলেও জানান এ কর্মকর্তা। এ সময় তাদের কাছ থেকে 20,000 টাকা ও 2টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হবিগঞ্জে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় বেশ কয়েকটি ক্লিনিকের অপারেশন থিয়েটার থেকে নিষিদ্ধ গোল্ডম্যান হেলোথিন ভেপুলাইজার মেশিন খোলা সহ ল্যাব তালাবদ্ধ করা হয়। বৃহস্পতিবার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে শহরের 9টি বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুন জেনারেল হাসপাতাল, সূর্যমুখী হাসপাতাল, একে হাসপাতাল, চাঁদের হাসি হাসপাতাল, খোয়াই হাসপাতাল সহ 9টি ক্লিনিকের অপারেশন থিয়েটার থেকে নিষিদ্ধ গোল্ডম্যান হেলোথিন ভেপুলাইজার মেশিন খুলে ফেলে তাদেরকে সতর্ক করা হয়। এছাড়া খোয়াই হাসপাতালের ল্যাবরেটরি কক্ষে টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় তালাবদ্ধ করা হয়।
পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটে ভারতীয় চিনি বোঝাই 12 ট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এসব ট্রাকে 250 মেট্রিক টন চিনি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হয়। চিনি বহনকারী ট্রাকগুলোর চালক ও হেলপার সহ 23 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে চালক হেলপার সহ এসব ট্রাক জব্দ করা হয় বলে নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার এসপি আকবর আলী মুন্সি। পুলিশ জানায়, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। এসব ট্রাকে 250 মেট্রিক টন চিনি রয়েছে। ফরিদপুরে মাইক্রোবাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ইমদাদ শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। বৃহস্পতিবার ফরিদপুর সদরের সমেশপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক শাহরিয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ইমদাদ শেখ মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে নৈশ কোচের ধাক্কায় গোলবানু নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পার্বতীপুর ফুলবাড়ি মহাসড়কে এরশাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, পলাশবাড়ি ইউনিয়নের দরগাপাড়া গ্রামে বাবার বাড়ি থেকে ভ্যানে করে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন গোলবানু। এ সময় ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিতে ধাক্কা দিলে মাথা ফেটে গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে সুলতান নামে এক রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। বৃহস্পতিবার ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পের 116 নং ক্লাস্টার থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে 116 নং ক্লাস্টারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন ভাষাঞ্চল থানার উপপরিদর্শক নূর হোসেন। দিনাজপুরের হিলিতে রেল ইঞ্জিন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশনে অতিক্রমের পর ইঞ্জিনের সামনে হুকের সাথে নারীর মরদেহ আটকে থাকার বিষয়টি জানতে পারেন সংশ্লিষ্টরা। ততক্ষণে ট্রেনটি হিলি রেল স্টেশনে পৌঁছে যায়। খবর পেয়ে পার্বতীপুর রেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনের হুক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের উত্তর পার্শ্বে গ্রামের ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের পারিবারিক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রামের মিরসরাইয়ে তৌহিদুল ইসলাম খোকন নামে এক পিকআপ চালককে খুন করে রেল লাইনে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। হিঙ্গুলি খান সিটি সেন্টারের পূর্ব পাশে ঢাকা চট্টগ্রাম রেল লাইনে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার মিরসরাই সার্কেল মনিরুল ইসলাম। এবার আমাদের কৃষি। দিনাজপুরের সদর উপজেলায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান উপস্থিত থেকে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও প্রাণী সম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাক্তার গোলাম কিবরিয়া।
নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে প্রাণী সেবা সপ্তাহ। এ উপলক্ষে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে চলছে দিনব্যাপী গবাদি পশু মেলা। মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার SM নাজমুল হক, ভারপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হারিসুল আবিদ। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নড়াইলের লোহাগড়া প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল লোহাগড়ার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখদার আব্দুল হান্নান রুনু। নওগাঁয় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এই প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা M A রবিন শীষের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা হাঁস প্রজন্ম খামারের উপপরিচালক ডাক্তার জহুরুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। কঠোর রোদের মধ্যে এই প্রদর্শনীর মূল লক্ষ্য হচ্ছে এই মেলার মাধ্যমে। দর্শক, যাচ্ছি সংবাদ বিরতিতে, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন MyTV জেলা সংবাদ। মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সিরাজদি খান উপজেলার মালখানগর কলেজ মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠানে মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শবনম সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, উপজেলা পল্লী উন্নয়ন BRDB চেয়ারম্যান তাজুল ইসলাম পিন্টু। বরিশালের আগৈলঝাড়ায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গতকাল আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাদ সহ অন্যান্যরা। শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কুড়িগ্রামে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুল আলম হালিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ARM আল মামুন। শেরপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে বিভিন্ন প্রাণী ও পশু পাখি এবং চিকিৎসা সেবার প্রদর্শনী স্টল বসানো হয়। পরে শেরপুর 1 আসনের সংসদ সানোয়ার হোসেন সানু প্রাণী সম্পদের বিভিন্ন স্টল ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় অন্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজাবের রহমত, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প LDTPর সহযোগিতায় এই প্রদর্শনী উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক। উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাসসুম প্রভার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত কামরুল হাসান কামরান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার KM ইফতেখারুল ইসলাম, মডেল প্রেস ক্লাবের সভাপতি SM রাজু আহমেদ উপস্থিত ছিলেন। খামার পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, বাস্তবসম্মত নয় আমাদের জন্য। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনী শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কার স্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়। প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জামাল উদ্দিন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাণী সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ডাকবাংলো মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুম অনন্যা। এ সময় রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা কাউসার আলী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রদর্শনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। গাইবান্ধার সাদুল্লাপুরে দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে 29টি স্টলের মাধ্যমে দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিব, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাদুজ্জামান, থানার ওসি শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ASM সায়েম, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টাঙ্গাইল দেলদুয়ারে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা কৃষি অফিসার মাহবুবুল হাসান উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বেলাল হোসেন। পরে উপজেলা চত্বরে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। জামালপুরের ইসলামপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান SM জামাল আব্দুল নাসের বাবুল। এই সময় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তোফায়েল আহমেদ, কৃষক আলাল সহ আরও অনেকে। টাঙ্গাইলের ঘাটাইলে দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল সরকারি গণপাইলট খেলার মাঠে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বাহাউদ্দিন সারওয়ার রিজভী, উপজেলার কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা নির্বাহী প্রকৌশলী LGED হেদায়েতুল্লাহ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার জাফরুল হাসান উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রাণী সম্পদ খামারি অংশ নেয়। রংপুরের পীরগঞ্জে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী MP। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। এবার অন্যান্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সর্দার মামুনের বিরুদ্ধে মাইটিভিতে সংবাদ প্রচারের পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি গোলাম মোস্তফার নির্দেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ডের সোনাচড়া এলাকা থেকে ওই চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করেন উপপরিদর্শক মামুন সহ পুলিশ সদস্যরা। তাকে গ্রেফতারে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভয়ঙ্কর ডাকাত মামুনের বিরুদ্ধে শুধু বন্দর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার চেষ্টা মামলা সহ সর্বমোট 10টি মামলা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দার হক মার্কেটে সেলাই মেশিনের কারখানায় যৌন নির্যাতনে অতিষ্ঠ হয়ে মালিককে হত্যার মামলায় ইউনুস নামে এক কর্মচারীকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এই রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, 9 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মোহাম্মদ ইউনুসকে 10 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। লাইক অ্যাপসের মাধ্যমে একজন নারীর ছবি এডিট করে নগ্ন ছবি দিয়ে প্রতারণার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পিবিআই যশোর পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন জানান, একজন ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে একটি টিম বাঘারপাড়ার জয়পুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তানজির হাসান মিশনকে সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর করা হয়েছে। বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে মেসার্স মুন্সি ট্রেডার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইয়াসিনুল হকের নির্দেশে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত ব্যবসায়ীদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজা এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। বৃহস্পতিবার আমির হোসেন ঢাকা থেকে সড়ক পথে ঝালকাঠি এসে সরাসরি গাবখান টোল প্লাজা এলাকায় সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন। এ সময় অন্যান্যদের মধ্যে পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট সহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সমাজ সংস্কারক, নারী শিক্ষার অগ্রদূত, বাউল সাধক ও সাহিত্যিক কাঙাল হরিনাথ মজুমদারের 128তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর ও বাংলাদেশ জাতীয় জাদুঘর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কাঙাল হরিনাথ জাদুঘরের মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। চাঁদপুরে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে শতভাগ পুনর্বাসনের বাছাইকরণ সংক্রান্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। সদর উপজেলার ভূমি কর্মকর্তা হেদায়েত উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক রাজীব শর্মা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, মহিষাদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম পাটোয়ারি। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর আওতায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের জোরপুকুর ছায়াবিথি এলাকায় তাজ ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব হাসমত আরা, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ, ডিজিএম জাহিদুল ইসলাম। ময়মনসিংহে জনপ্রিয় টেলিভিশন মাই টিভির 15তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরের আলমানার এতিমখানায় ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএফইউজের সহসভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সিটি প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব আলী, এমইউজের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম, দৈনিক স্বজন সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ইউথ জার্নালিস্ট ফোরামের সভাপতি রাকিবুল হাসান চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ। পরে এতিমদের আপ্যায়ন করা হয়।
মাইটিভি 15তম বর্ষে পদার্পণ করায় যশোরে গরিব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেস ক্লাব যশোরের হলরুমে মাইটিভির যশোর প্রতিনিধি শরীফুল ইসলামের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সিনিয়র সহসভাপতি ওয়াহবুজ্জামান ঝন্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সিনিয়র সাংবাদিক তৌহিদ জামান, সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা, শিহাবুদ্দিন সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আব্দুল কাদের আল আমিনী। রংপুরের পীরগাছায় মাইটিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে মাইটিভির পীরগাছা প্রতিনিধি খুরশিদ আলমের সভাপতিত্বে ও সাংবাদিক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় 15তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, প্রেস ক্লাব পীরগাছার সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুক লাবু উপস্থিত ছিলেন। সাংবাদিকতা একটি মহান পেশা। দলের মন্ত্রী, সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ। গতকাল সুবর্ণচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহারউদ্দিন খেলন ও সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। খুলনায় 4 দিনব্যাপী মতুয়া মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের শিরোমণি ডাকাতিয়া এলাকায় হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে তৃতীয় দিনের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশ্ব মতুয়া পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মতুয়া ডাক্তার প্রণব কান্তি সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব মতুয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মতুয়া সমীরণ মণ্ডল ও বিপুল বিশ্বাস। চট্টগ্রামের পটিয়া ও নগরীতে বেসরকারি দুটি হাসপাতালে দায়িত্বরত 2 চিকিৎসকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও জামিনে মুক্তি আসামির জামিন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। এ সময় সমাবেশ থেকে আগামী 21 এপ্রিল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে 2 ঘণ্টা কর্মবিরতির ও 23 এপ্রিল দিনব্যাপী সর্বাত্মক প্রাইভেট প্র্যাকটিস বন্ধের কর্মসূচি দেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে চিকিৎসক নেতারা এসব কর্মসূচি ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।